রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এইটা আমার আগের নোটে ছিল না। এটা স্পেশালি 24 সালের নোটের জন্যই তৈরি করলাম, তৈরি করে এটা দিচ্ছি। তো এখানে 4টা প্রশ্ন আলোচনা করা হচ্ছে। এই 4টা প্রশ্ন পড়লে আপনারা উপরে 2টা প্রশ্ন তথ্য প্রশ্ন আছে, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন আছে, এবং নিচে 2টা প্রবলেমেটিক প্রশ্ন আছে। এখন প্রবলেমেটিক প্রশ্ন কমন পাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এখান থেকে যদি প্রশ্ন আসে আপনারা উপরে বর্ণনামূলক প্রশ্ন কমন পেতে পারেন। অথবা এই যে প্রথমে যেটা আছে, আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন, এইটা টিকা আকারেও চলে আসতে পারে। জাস্ট রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার টিকা আকারে চলে আসতে পারে। তো 1 নম্বর প্রশ্নে আছে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়, আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি, উদাহরণ সহ আলোচনা করুন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। এটাই বেসিক প্রশ্ন। আত্মরক্ষার অধিকার কি সেটা এমসিকিউ নোটে প্রথমে কিছু সূচনা দেওয়া ছিল, সেটাই এখানে তুলে দেওয়া হয়েছে। যে আত্মরক্ষা করা মানুষের সহজাত ক্ষমতা বা সহজাত প্রবৃত্তি। অর্থাৎ দেখবেন আপনার চোখে যদি কোনো একটা ধুলাবালি পড়ে, তো আপনি অটোমেটিক চোখটা কি করছেন, বন্ধ করে নিচ্ছেন। এটা একটা সহজাত প্রবৃত্তি, জন্মগত একটা বিষয়। তারপরে আপনাকে কেউ হঠাৎ যদি আঘাত করতে আসে, আপনি সরে যাবেন অথবা তাকে প্রতিহত করবেন, সেটা আটকানোর চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক বিষয়। দেশের জনগণকে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে পুলিশ পাহারার ব্যবস্থা থাকলেও সর্বদা সকল স্থানে পুলিশের পক্ষে জনগণকে সুরক্ষা প্রদান করা বাস্তবে সম্ভব হয় না। বিধায় নিজেকে রক্ষা করার অধিকার আইন সকলকে প্রদান করেছে। যদি নিজেকে রক্ষা করার অধিকার না দিত, তাহলে কিন্তু কেউ আঘাত করলে কিছু করার কোনো সুযোগ থাকতো না, মানে অপরজনকে আঘাত করার সুযোগই থাকতো না। জাস্ট প্রতিহত করতে হবে, নিজেকে সরে যেতে হবে, এরকম। কিন্তু পেনাল কোড যেহেতু দিয়েছে সে অধিকার, তো সেই অধিকার প্রয়োগ করতে পারবে সবাই। কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির দেহ বা সম্পত্তির প্রতি আক্রমণ চালায়, তখন পুলিশ আসার অপেক্ষা না করে নিজেকে রক্ষা করার জন্য আক্রান্ত ব্যক্তিটি আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে পারবেন। উক্ত পরিস্থিতিতে, অর্থাৎ বিপদের সময়, আইন কাউকে দুর্বল ও নিরীহ হয়ে হাত গুটিয়ে বসে থাকতে নির্দেশ দেয় না। আরেকজন আপনাকে আঘাত করতে আসছে, আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে তো আপনি গুরুতর আঘাত হবেন, অথবা আপনার সম্পত্তির প্রতি যদি আঘাত হয়, আপনার সম্পত্তিটা আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে। অর্থাৎ দস্যুতা যদি সংঘটিত হয় আপনার সাথে, আপনি যদি আটকাতে পারেন, সম্ভব হয় আটকাবেন, তাহলে আপনার সম্পত্তিটা রক্ষা হবে। আর সম্ভব না হলে দিয়ে দিতে হবে। বরং আক্রমণকারীকে মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার আইন সবাইকে প্রদান করেছে। দেখেন এই লাইনের মধ্যে যেটা বলছি, যে আক্রমণকারীকে মোকাবেলা জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, প্রয়োজনীয় অর্থাৎ যতটুকু দরকার ততটুকু পদক্ষেপ আপনি নিতে পারবেন, সেটা আইন কিন্তু সবাইকে দিচ্ছে অধিকারটা। এই যে নিজেকে রক্ষা করার জন্য বা কোনো আক্রমণকে মোকাবেলা করার জন্য, সে আক্রমণটা দেহের প্রতি হোক, আপনার দেহের প্রতি বা অন্যের দেহের প্রতি, আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের কেউ বা প্রতিবেশী কেউ বা অন্য কোনো মানুষের প্রতি, অথবা আপনার সম্পত্তি বা অন্য কারো সম্পত্তির প্রতি, এই যে আক্রমণ হচ্ছে, এই আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন। আর যে অধিকারটা আপনি প্রয়োগ করবেন, মানে নিজেকে, অনেকে বলে না আইন হাতে তুলে নেওয়া, তো আইন হাতে তুলে নিতে পারবেন কতটুকু পর্যন্ত, পুলিশ যে কাজটা করে সেই কাজটা আপনি করবেন, নিজেকে রক্ষার জন্য একটু সাহস দেখাবেন। এই যে সাহস দেখানো বা প্রতিরক্ষা করা, দেহ বা সম্পত্তি রক্ষা করা, নিজের হোক বা অন্যের হোক, এটাই আসলে দ্য পেনাল কোড 1860 এর ধারা 96 থেকে 106 এর বিধানসমূহে আত্মরক্ষার অধিকার বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স শিরোনামে বিধৃত হয়েছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এই ইংরেজি যদি শব্দগুলো লিখতে পারেন, তাহলে খুব ভালো হয়। কারণ আপনি এটা বোঝাতে সক্ষম হলেন যে এটার ইংরেজি কি, সেটাও আপনি জানেন ভালোভাবে। পরীক্ষককে যত বেশি তথ্য দিতে পারবেন, লিখবেন কম, ইনফরমেশন বেশি দিবেন, তাহলে লেখাটা বেশি মানসম্মত হবে এবং নম্বর বেশি পাবেন। তো এই হয়ে গেল সূচনা। কোথায় আছে আইনটাও বলে দিলাম, প্লাস কিছু সূচনা বক্তব্য দিয়ে দিলাম।
আপনি যে বোঝেন নিজের ভাষায় যে দুই চারটা লাইন লিখতে পারবেন, সেটা বোঝাতে পারলেন। আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে হবে তার কোনো মানে নেই, আপনি নিজের ভাষাতেও এই সূচনাটুকু লিখতে পারবেন। এই ধরনের প্রশ্নের সূচনা দেওয়াটা খুবই জরুরি। যদি এটা 10 নম্বরের বা 8 নম্বর বা 7 নম্বরের বড় প্রশ্ন হয়, ইভেন 6 নম্বরের প্রশ্ন যদি হয়, সূচনা লেখাটা জরুরি। সূচনা না লিখলে কিন্তু নম্বর কমে যাবে। আর প্রথমে দেখেন, আত্মরক্ষার অধিকার বলে আমি শুরু করেছি, এভাবে শুরু করলে সমস্যা নেই। বা আপনি এই কথাটা লিখে পরে এই জায়গায় যদি, এই যে এখন যেখানে পড়বো এই পয়েন্টে এসে আত্মরক্ষার অধিকার যদি আপনি শিরোনামটা দেন, পয়েন্টটা দেন, তাও চলবে, প্রথমে দিলেও সমস্যা নেই। তো এটা টিকা স্টাইলেও লেখা যাবে, আবার বড় প্রশ্ন হিসাবে আসলেও এভাবে লেখা যাবে বা শুরু করা যাবে। তাহলে দা পেনাল কোড এর 96 ধারার বিধান মতে আত্মরক্ষার স্বার্থে কৃত কাজ অপরাধ নয়। এটাই হচ্ছে মূল বক্তব্য, যে আত্মরক্ষার স্বার্থে কোনো কাজ যদি করা হয় সেটা অপরাধ নয়। কারণ সেটা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কাজ করা হলো। সেটা যদি অপরাধ হতো তাহলে তো কেউ আত্মরক্ষার অধিকার প্রয়োগই করতো না। যেহেতু অপরাধ নয়, একজন আমাকে মারতে আসলো, আমি মেরে দিলাম। তা আমি যে মারলাম তার ক্ষতি হয়ে গেল, সে আঘাতপ্রাপ্ত হলো, সে গুরুতর আঘাত হলো বা সাধারণ আঘাত হলো বা মারাই গেল, সেইটা পরিস্থিতি বা ঘটনার বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আমি 99 ধারার যে সীমা আছে, পরিধি আছে, সেটা যদি অতিক্রম না করি তাহলে সেটা অবশ্যই অপরাধ হবে না, অন্যকে মেরে ফেলাও যাবে। সেগুলো আমরা পরবর্তী ধারাতে দেখতে পাবো। তো 96 ধারায় বলছে যে কোনো কাজ আত্মরক্ষার্থে করলে সেটা অপরাধ নয়। এটা মূল বক্তব্য, মূল বক্তব্য দিলেই এনাফ, বড় লেখার দরকার নেই। আবার 97 ধারার বিধান মতে 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার আছে। যেমন দুইটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আছে, 97 ধারায় বলছে। প্রথমত, মানবদেহ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিজের ও অন্যের দেহ রক্ষার অধিকার সবার থাকবে। মানব দেহ সংক্রান্ত অপরাধগুলো আমরা কোথায় পাই? 299 থেকে 299 থেকে আপনার চলতে থাকে। এর মধ্যে খুন, তারপর নিন্দনীয় নরহত্যা, মিসক্যারেজ, তারপরে আছে 319-এ আঘাত, 320-এ গুরুতর আঘাত, এগুলো চলতে থাকলো। এগুলো সবগুলোই কি, তারপরে শেষের দিকে আছে কিডন্যাপিং, রেপ, 377 পর্যন্ত যেটা চলবে। এই যে ভাই দিয়ে দিয়েছে আমি বলার সঙ্গে সঙ্গে, 299 থেকে 377, এটা আছে মানব দেহ সংক্রান্ত অপরাধ। এর মধ্যে আছে রেপ, আঘাত, তারপরে অস্বাভাবিক কামনা 377-এর লাস্টে আছে। তো এই যদি প্রথমত মানবদেহ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিজের ও অন্যের রক্ষার অধিকার সবার আছে, এটা যদি আপনি ব্র্যাকেটে মানবদেহ সংক্রান্ত অপরাধ ব্র্যাকেটে যদি লিখে দেন ধারা 299 থেকে 377 দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই, এটা জরুরি না। তাহলে মানবদেহ রক্ষা করার জন্য মানবদেহ সংক্রান্ত যে অপরাধ কোনো ব্যক্তি আপনার প্রতি বা আপনার সামনে অন্য কারো প্রতি ঘটছে, তো সেই অপরাধটা যদি আপনি বলে যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুইজনই সমান অপরাধী, এ ধরনের একটা কবিতা আছে। তো অন্যায় একজন করছে, সেই অন্যায় যদি আপনি দেখেন, সেটা আপনার যতটুকু সামর্থ্য আছে আপনাকে কি করতে হবে? প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। এটা ধর্মেও বলে, আইনেও বলছে। ধর্মে আবার বলছে আপনার যদি সামর্থ্য না থাকে সেই অন্যায়টাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। তো সেটা আমরা ধর্মের দিকে না যাই, আইন পর্যন্ত সীমাবদ্ধ থাকি। দ্বিতীয়ত দেহ গেল, দ্বিতীয়ত হচ্ছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত অপরাধ। স্থাবর এবং অস্থায়ী সম্পর্কিত অপরাধ যেগুলো আছে সেগুলো 378, চুরি, তারপরে দস্যুতা, বলপূর্বক আদায়, এই ধারাগুলো যেগুলো চলে আসলো, ডাকাতি, দস্যুতা, চুরি, বলপূর্বক আদায়, অনিষ্ট, অনধিকার প্রবেশ, ট্রেসপাস, তারপরে জালিয়াতি গুলো এর মধ্যে পড়বে। বা এগুলোর উদ্যোগ প্রতিরোধে নিজের ও অন্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষার অধিকার আছে। তো এই যে বিষয়গুলো, তাহলে দুইটা পয়েন্ট আমরা দেখছি, একটা হচ্ছে দেহ, সেটা নিজের হোক অন্যের হোক, আর সম্পত্তি, যেটা নিজের হোক অন্য হোক। সম্পত্তি আবার দুই ধরনের, স্থাবর অস্থাবর, দুই ক্ষেত্রেই অধিকার প্রয়োগ করা যাবে। কেউ যদি জোর করে আরেকজনের জমিন লিখে নিচ্ছে, পুকুর লিখে নিচ্ছে, ভবন লিখে নিচ্ছে, স্থাবর সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে শেষে আমরা একটা কনক্লুশন দিব, টার্মিনাল স্টেটমেন্ট দিব, বা শেষ কথা, উপসংহার জবনিকা মূলক একটা বাক্য দিব কি, সুতরাং কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি রক্ষার্থে প্রত্যেকেরই
বা প্রত্যেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারবে। প্রত্যেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারবে যা আত্মরক্ষার অধিকার হিসাবে পেনাল কোড এ প্রতিষ্ঠিত। এই বলে আমরা শেষ করে দিলাম, শেষ হয়ে গেল আত্মরক্ষার অধিকার কি, এবং এর মধ্যে 96 এবং 97 ধারা মাস্ট আপনাকে আলোচনা করতে হবে। এবং বিস্তারিত 96 থেকে 106 মধ্যে আছে, এটা বলে দিয়েছি সূচনার মধ্যেই, সেটা বললে আর কোনো কিছু বাদ থাকছে না। এবার এই প্রশ্নের পরবর্তী অংশ, দ্বিতীয় অংশ, এটা প্রথম অংশ শেষ হয়ে গেল, দ্বিতীয় অংশ আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি সেটা দেখবো। তৃতীয় অংশে আছে আবার একটা উদাহরণ, সেটাও দেওয়া আছে এই নোটে। আত্মরক্ষার অধিকারের পরিধিটা আমরা দেখব। পরিধি বলতে এটা সীমা কতটুকু, কতটুকু এইটা ব্যবহার করা যাবে। পেনাল কোড এর 99, 100, 101, 103 সাউন্ড অনেক কম। আচ্ছা, তাহলে সাউন্ড একটু বাড়িয়ে দিই, ফুল সাউন্ড করে দিলাম, আশা করি এবার সমস্যা হচ্ছে না। 99, 100, 101, 103, 104 এবং 106, দেখেন 99, 99 আছে, 100 আছে, 101 আছে। 99 ওই যে নিয়ন্ত্রণ, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, ডিরেক্ট পরিধি বলে দিচ্ছে। 100তে বলছে মৃত্যু ঘটিয়ে দেওয়া যেতে পারে দেহ রক্ষার্থে। 101 বলছে যে 6টা যে ক্ষেত্র আছে 100 ধারাতে সেগুলো বাদে অন্য ক্ষেত্রে মৃত্যু বাদে যা খুশি করেন, তাকে গুরুতর আঘাত করেন, আঘাত করেন, তাকে বেঁধে রাখেন, তাকে আটক করে রাখেন, যা খুশি করে রাখেন। 101-এর বক্তব্য। 103-এ বলা হচ্ছে সম্পত্তি রক্ষার্থে আক্রমণকারীকে মেরে ফেলাও যাবে, মেরে ফেললেও সেটা কি হবে না, অপরাধ হবে না। 104 বলছে 103-এ যে 4টি ক্ষেত্র আছে সম্পত্তি রক্ষার্থে আক্রমণকারীকে মেরে ফেলাও যাবে, এই পরিস্থিতি বাদে যদি অন্য পরিস্থিতি হয় তাহলে মেরে ফেলা ব্যতীত অন্য ছোটখাটো, মেরে ফেলার নিচে কি করা যায়, একটা মানুষকে গুরুতর আঘাত করা যায়, একটা মানুষকে পঙ্গু করে দেওয়া যায়, তো এইগুলো করা যাবে। বা আটক করে রাখা যাবে, বা বেঁধে রাখা যাবে, বা বাধা দেওয়া যাবে, এগুলো করা যাবে। আর 106 ধারায় বলছে কোনো নিরীহ শিশু বা কোনো নিরীহ ব্যক্তি যদি অপরাধ দলের মধ্যে থাকে, তো অপরাধীদেরকে আঘাত করতে গিয়ে যদি কোনো নিরপরাধ শিশু বা কোনো নিরীহ ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় তাহলেও সেটা কি হবে না, অপরাধ হবে না। তো বেসিক্যালি আত্মহত্যার অধিকারের পরিধি যদি বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টি সেকশন আপনাকে আলোচনা করতেই হবে। এই সেকশনের বাইরে যাওয়ার দরকার নেই যদি এটা বিস্তারিত চাই এবং প্রশ্নের নম্বর বেশি থাকে। আবারও বলছি, বিস্তারিত চাইলে এই 4টি সেকশন আলোচনা করতে হবে, এবং নম্বর বেশি থাকলেই আলোচনা করতে হবে। আর নম্বর যদি কম থাকে, যদি শুধুমাত্র বলে আত্মরক্ষার পরিধি কতটুকু এবং নম্বর যদি 2 বা 3 দেয়, জাস্ট 99 ধারায় আলোচনা করলেই হবে। আবারও বলছি, যদি প্রশ্নের নম্বর কম থাকে তাহলে এই যে 1 নম্বর পয়েন্টে যেটা বলছি, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, জাস্ট 99 সেকশন আলোচনা করলে 2 বা 3 নম্বরের উত্তর হয়ে যাবে। তাহলে যদি বেশি নম্বরের হয় 6টি সেকশন আলোচনা করতে হবে, 2 বা 3 নম্বরের জন্য হলে জাস্ট 99 সেকশন আলোচনা করলেই চলবে। তাহলে এই 6টি ধারার বিধানসমূহ বিশ্লেষণ করলে আত্মরক্ষার পরিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিম্নে আত্মরক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করা হলো। খুবই নিট অ্যান্ড ক্লিন সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে নোটটা সাজানো হয়েছে। বাজারে যে প্রচলিত বইগুলো আছে, অনেক বই ছোট আছে, অনেক বই বড় আছে, কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়ানোর দরকার নেই। আমার নোটে যেভাবে সংক্ষিপ্ত আলোচনা করা আছে এইভাবে লিখলে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন আমি আশা করি। এবং সবচেয়ে বড় বিষয়, আপনার মনে রাখতে সুবিধা হবে। এই নোটটাকে আয়ত্ত করতে বা মুখস্থ করতে আপনার খুব একটা কষ্ট হওয়ার কথা না, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা। যিনি আপনি খাতা আপনার খাতা যিনি দেখবেন, ওনারও এই ল্যাঙ্গুয়েজ পছন্দ হওয়ার কথা, কারণ ওনার খাতা দেখতে কষ্ট হবে না। কারণ পরীক্ষককে যদি খাতা দেখতে কষ্ট দেন তাহলে আপনার নম্বর কমে আসবে। আর উনি যদি সহজে খাতা দেখতে পারেন, অল্প লিখা, তথ্যবহুল, টু দা পয়েন্ট আলোচনা, আপনি নম্বর বেশি পাবেন, আমি একই কথা বারবার বলছি। তাহলে আলোচনা যেটা করলাম সেটা এবার পয়েন্ট দিয়ে দিছি। 1 নম্বর পয়েন্টে বলছি যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, এটা 99 ধারার হচ্ছে হেডিং বা শিরোনাম। তাহলে শিরোনামগুলো আমরা পয়েন্ট আকারে দিয়ে দিলাম, এবার আমরা সেকশন ওয়াইজ আলোচনা করব। আইনের নাম দিয়ে দিলাম পেনাল কোড এর 99 ধারার বিধান মতে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। তাহলে আপনাকে বলল এতটুকু পর্যন্ত করতে পারবেন, আপনাকে কেউ বাঁশ দিয়ে আঘাত করতে আসলো, আপনি বড়জোর তার বাঁশটা কেড়ে নেন, অথবা আরেকটা বাঁশ দিয়ে তাকে আঘাত করেন, অথবা আপনার কাছে যদি
কোনো অস্ত্র থাকে, সে অস্ত্র তাকে দেখান, সে ভয়ে চলে যেতে পারে। এখন সে বাঁশ দিয়ে আঘাত করতে আসছে, আপনি যদি তাকে আঘাত করে মেরেই ফেলেন, তাহলে তো আপনার সীমা অতিক্রম করলেন। তাকে বড়জোর সাধারণ আঘাত বা গুরুতর আঘাত করলে অন্তত বাঁচিয়ে রাখতে পারতেন। মানুষটাকে তো মেরে, যতই খারাপ হোক, তাকে মেরে ফেলা যদি হয়, তাহলে এখানে ধরে নিবে আদালত, যদি আপনার বিরুদ্ধে মামলা হয় এরকম যে একজন বাঁশ দিয়ে আপনাকে আঘাত করতে আসছে, আপনি তাকে এমন আঘাত করেছেন, সেটা বাঁশ দিয়ে হোক বা কোনো ধারালো অস্ত্র দিয়ে হোক বা আগ্নেয় অস্ত্র মানে রিভলভার বা বন্দুক এই জাতীয় কোনো কিছু দিয়ে আপনি পাল্টা আঘাত করলেন, করে তাকে মেরেই ফেললেন। আপনি যদি বলেন যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এটা করেছি, আমি বুঝতে পারিনি সে মারা যাবে, তাও আপনার রক্ষা হবে না। 304 ধারায় কালপেবল হোমিসাইডের দায়া কিন্তু আপনি দোষী হবেন এবং আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ। অতএব একটা মানুষ আপনাকে কি করতে আসছে, একটা মানুষ আপনাকে হাত দিয়ে চড় মারতে আসছে বা হাত দিয়ে ঘুষি দিতে আসছে, সেটার জন্য তো আপনাকে তাকে গুলি করে দেওয়া উচিত হবে না। তার মানে টিট ফর ট্যাট একটা শব্দ আছে না? টিট ফর ট্যাট মানে আপনাকে যতটুকু আঘাত করবে ততটুকু আপনাকে আঘাত ফিরিয়ে দিতে হবে। বা নিউটনের তৃতীয় সূত্র যেটা আছে, যতটুকু আঘাত করবে ঠিক তার সমান প্রতিক্রিয়া আপনাকে দেখাতে হবে। সমানের বেশি প্রতিক্রিয়া দেখে আপনার যে আঘাত করতে আসছিল আক্রমণকারী, সে আঘাতের কারণে আপনার হয়তোবা সাধারণ আঘাত হতে পারতো, আপনার হাত ভেঙে যেতে পারতো, বা আপনার গুরুতর আঘাত হতে পারতো, তাই বলে সে আঘাতে আপনি মৃত্যু হতে পারতো। এরকম যদি না হয়, আপনি তাকে মৃত্যু ঘটাতে পারবেন না, মৃত্যুর পরিবর্তে মৃত্যু ঘটাতে পারবেন। যদি মৃত্যু ঘটতে পারে এরকম যদি পরিস্থিতি হয়, 100 ধারা পড়লে আমরা সেটা দেখব। তো যাই হোক, এটা হচ্ছে পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যাবে ঘটনার যে আসলে অপরজনের মৃত্যু ঘটানো যায় কিনা। আর যদি মৃত্যু না ঘটিয়ে অন্য কিছুর মাধ্যমে তাকে আটকানো যায়, সেটা করাই ভালো। ধর্মীয় দিক থেকে অন্য একটা মানুষকে তো মেরে ফেলে একটা প্রাণ হত্যা করা তো ঠিক না। মানুষ কেন, যে কোনো প্রাণী হত্যা করাই ঠিক না। আবার সরকারি কর্মকর্তার কর্তব্যের বিরুদ্ধে কৃত কাজও অপরাধ হবে। তাহলে বলছে সীমা অতিক্রম করে আপনি কাজ করলেন, অপরাধ হবে। আত্মরক্ষার অধিকারের অজুহাত চলবে না। আবার সরকারি কর্মকর্তা, পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসছে, আপনি পুলিশকে বাধা দিচ্ছেন, তাহলেও সেটা অপরাধ হবে। অর্থাৎ এক্ষেত্রে আত্মরক্ষার অধিকারই নাই। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতদূর পর্যন্ত প্রয়োগ করা যাবে তার 99 ধারাতেই বর্ণিত আছে। অত্র ধারা মতে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন, আবারও বলছি, যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। 99 ধারায় স্পষ্ট করে বলে দিচ্ছে যে যতটুকু ক্ষতি করলে সে প্রতিহত হবে, আপনাকে আর আঘাত করতে পারবে না, আপনার সম্পত্তি আর নিতে পারবে না, ততটুকু পর্যন্তই আপনি কি করেন, তার ক্ষতি করেন। তার বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু আত্মরক্ষার অধিকারের যে সুবিধা সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। প্রথম পয়েন্ট চলে গেল 99 ধারা বিস্তারিত। এবার যাচ্ছি আমরা দ্বিতীয় পয়েন্ট, নিজের ও অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। এটা 100 ধারার মধ্যে আছে। 100 ধারার এটা শিরোনাম। দেখবেন আমি পয়েন্টগুলো কিভাবে করেছি, ধারার শিরোনাম দিয়ে করেছি। এখন বলতে পারেন যে স্যার, ধারার শিরোনাম দিয়ে যে পয়েন্টগুলো করেছেন, এই পয়েন্টগুলো করা কি জরুরি? পয়েন্ট না দিয়ে আমরা শুরু করলাম পেনাল কোডের 100 ধারার বিধান মতে, এভাবে করলে হবে? হবে, কিন্তু নম্বর কমে যাবে। পয়েন্ট দিলে যখন আপনি একটা পয়েন্ট দিবেন, দিয়ে আন্ডারলাইন করবেন, তখন সেটা তো চোখে পড়বে তখন। আর পয়েন্ট মনে রাখলে আপনার কিন্তু পড়াও মনে থাকবে। অতএব পয়েন্ট আউট করে লিখলেও যেমন সুবিধা, নম্বর বেশি পাওয়া যায়, পয়েন্ট আউট করে মুখস্থ করাও কিন্তু সুবিধা। এখন বলতে পারেন যে আপনি যে শিরোনামটা দিয়েছেন হুবহু এই শিরোনামই কি দিতে হবে? দরকার নেই, এখানে লিখতে পারেন নিজের ও অন্যের দেহ না দিয়ে শরীর কথাটা লিখতে পারেন। রক্ষার্থে না লিখে আত্মরক্ষার্থে লিখতে পারেন, বা আহ মানে দেহ বা শরীর রক্ষা করার জন্য, রক্ষার্থে না লিখে রক্ষা করার জন্য শব্দটাকে ভেঙে লেখেন। মৃত্যু ঘটানো যাবে, মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়, এখানে লিখতে পারেন যখন মৃত্যু ঘটানো যাবে। ভাষাগত পরিবর্তন হতেই পারে, কিন্তু অর্থ যেন ঠিক থাকে। নিজের না লিখে আপনি লিখতে পারেন স্বীয়। স্বীয় বলতে দন্ত স, বফলা, দীর্ঘই, অন্তস্থ। স্বীয়, স্বীয় মানে নিজের, সেলফ। আরো ভালো হয় যদি ব্র্যাকেটে এটার ইংরেজি কি সেটাও দিয়ে দিতে পারেন, আরো ভালো হবে। দেখবেন এইটা আমার যে এমসিকিউ নোট বা বিআর একটে বা বইয়ে কিন্তু পাবেন। এই পয়েন্টে এখানে ব্র্যাকেটে যদি ইংরেজিটা দিয়ে দেন,
তাহলে আরো বেটার হবে। কিন্তু আমি ইংরেজিটা দিইনি, আপনাদের কঠিন হয়ে যাবে এই কারণে। যদি ইংরেজি ব্র্যাকেটে দিয়ে দেন তাহলে আরো ভালো হবে, আবারও বলছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেরিতে পরীক্ষা হয়, যথেষ্ট সময় পাই, তখন নোটটাকে হয়তো বা আমি ইমপ্রুভ করে আপনাকে বলতে পারি আপনার লেখাটাকে আরো কিভাবে মানসম্মত করতে পারবেন। যখন আমরা রিভিশনে যাব তখন এই বিষয়গুলো আবার রিপিট করব। আপাতত পাশের জন্য আমরা পড়ি, 20 নম্বর কিভাবে পাওয়া যাবে সেটা রিভিশন করার সময় আমরা পড়ব। তাহলে 100 ধারায় বলছে, 6টি ক্ষেত্রে আক্রমণ প্রতিরোধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে যখন কোনো আক্রমণের ফলে ঘটতে পারে। কি ঘটতে পারে? 6টি বিষয় আছে এখানে, 1 2 3 4 5 6। এই পয়েন্টগুলো ক খ গ ঘ ঙ চ কেন দিয়েছি? কারণ মূল পয়েন্টগুলো দেখেন, 1 2 এভাবে দিয়েছি। এখানে আপনি রোমান সংখ্যার এক, মানে আই, আই, আই মানে তিনটা আই, তারপরে IV রোমান সংখ্যার 1 2 3 ব্যবহার করতে পারেন, অথবা ক খ দিলে কোনো সমস্যা নেই। মৃত্যু, গুরুতর আঘাত, ধর্ষণ, অস্বাভাবিক কামনা, মনুষ্যহরণ বা অপহরণ এবং আটক। মৃত্যু, আপনাকে মেরে ফেলতে পারে বা আপনার সামনে আরেকজনকে মেরে ফেলছে, এরকম ঘটনায় আপনি যে মেরে ফেলতে আসছে তাকে মেরে ফেলতে পারেন। পরিস্থিতি কিন্তু মেরে ফেলা পর্যন্ত যেতে হবে, আঘাত ওই পর্যায়ে যেতে হবে। গুরুতর আঘাত করতে পারবেন, গুরুতর আঘাত করতে আসছে, এই গুরুতর আঘাতটা আটকানোর জন্য তাকে মেরে ফেলা যাবে। আর যদি আপনি নারী হন এবং আপনাকে কেউ যদি ধর্ষণ করতে আসে, নিজের ধর্ষণ আটকানোর জন্য তাকে মেরে ফেলতে পারবেন। অথবা আপনি নারী হন বা পুরুষ হন, আপনার সামনে কোনো নারীকে যদি কেউ ধর্ষণ করার চেষ্টা করে, তাহলে সে ধর্ষণ আটকানোর জন্য ওই ধর্ষণকারীকে মেরে ফেলা যাবে। অস্বাভাবিক কামনা, অস্বাভাবিক কামনা 377 ধারা যেটা আছে, 377 ধারার বক্তব্য হচ্ছে এখানে হোমোসেক্সুয়ালিটি বা অস্বাভাবিক যৌন কামনা, যেটা স্বাভাবিক যৌন কামনা নারী পুরুষের শারীরিক সম্পর্ক, সেটার বাইরে গিয়ে যদি কেউ কোনো কিছু করে নারী বা পুরুষ বা কোনো প্রাণীর সাথে, তাহলেই সেটা 377 ধারা অনুসারে অপরাধ হবে। এই কাজটাও যদি কেউ করতে যায় আপনার সাথে অথবা আপনার সামনে অন্য কারো সাথে, তাহলেও তাকে মেরে ফেলা যাবে। মনুষ্যহরণ বা অপহরণ, কিডন্যাপিং অর অ্যাবডাকশন। কিডন্যাপিং বা অ্যাবডাকশন হচ্ছে আপনার সাথে বা অন্য কারো সাথে আপনি আটকানোর জন্য তাকে মেরে ফেলতে পারবেন। বা কেউ যদি আপনাকে আটক করতে কনফাইনমেন্ট করার চেষ্টা করে বা অন্য কাউকে কনফাইনমেন্ট করার চেষ্টা করে, এই 6টাই হচ্ছে দেহ সংক্রান্ত অপরাধ এবং গুরুতর অপরাধ, তাই অপরকে মেরে ফেলারও পারমিশন পেনাল কোড 100 ধারা দিচ্ছে। কিন্তু দিচ্ছে বলেই আপনি মেরে ফেলবেন, মামলা কিন্তু হবে, এবং মামলা প্রমাণ করতে করতে 5 বছর 10 বছর চলে যাবে, তখন আপনার লাইফই শেষ হয়ে যাবে। অতএব 100 ধারা প্রয়োগ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে মেরে না ফেলে অন্য কিছু করা যেত কিনা বা পালিয়ে বাঁচা যেত কিনা। অতএব 100 ধারা প্রয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করতে হবে, কারণ মামলা তো ডেফিনেটলি হবে। মামলাতে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি 100 ধারার সুবিধা নেওয়ার জন্য এটা করেছিলাম। দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়। এই যে 6টি ক্ষেত্র ব্যতীত অন্য পরিস্থিতি যদি হয়, অর্থাৎ আপনার দেহের প্রতি আরো যে অপরাধগুলো আছে সেগুলো করতে আসছে, সাধারণ আঘাত করতে আসছে, তারপরে র্যাশ ড্রাইভিং এর যে বিষয়, এই অন্যান্য যে পরিস্থিতি দেহের সম্পর্ক সংক্রান্ত যে অপরাধগুলো আছে, তো সেগুলো যদি ঘটতে থাকে, তো সেগুলো আটকানোর জন্য বলছে 101 ধারার বিধান মতে 100 ধারায় বর্ণিত 6টি পরিস্থিতি ব্যতীত, ওই যে উপরে যে 6টি পরিস্থিতি, এই ঘটনা ছাড়া অন্য পরিস্থিতিতে অন্য কোনো ঘটনা ঘটতে যাচ্ছে আপনার সাথে বা অন্য কারোর সাথে, তাহলে 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে 99 ধারায় সতর্ক করে দিল যে আপনি অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না, যতটুকু ক্ষতি করা দরকার ততটুকুই করেন। তো 99 ধারাই সবসময় এখানে চলে আসবে, আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ হবে না। তাহলে এখানে আবার আমি বলে দিলাম যে মৃত্যু বাদে যে কোনো কিছু করেন, সাধারণ আঘাত করেন বা তাকে বেঁধে রাখেন, আটকে রাখেন বা অন্য কোনো কিছু করেন, কিন্তু মেরে ফেলা যাবে না। 4 নম্বর পয়েন্টে বলছি, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। এটা 103 ধারায় আছে। 103 ধারা বিধান মতে 4টি ক্ষেত্রে সম্পত্তির প্রতি আক্রমণ প্রতিরোধে
আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে যখন কোনো আক্রমণের ফলে ঘটতে পারে, কি ঘটতে পারে? চারটি পয়েন্টে বলেছি। দস্যুতা রাত্রির বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ করছে, রাত্রিবেলা হাউস ব্রেকিং করছে, ইমারত, তাঁবু বা যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে অনিষ্ট সাধন, মিসচিপ ঘটনা ঘটছে। মিসচিপটা কিসের মাধ্যমে হতে পারে? মেকিং ফায়ার মানে অগ্নিসংযোগের মাধ্যমে। চুরি, দস্যুতা, অপরাধমূলক অনুপ্রবেশ অর্থাৎ ট্রেসপাস, তারপর অগ্নিসংযোগের সময় এইগুলো অপরাধ যখন করতে যাচ্ছে, এই অপরাধগুলো করতে গেলে কোনো তাঁবু, ইমারত বা যানবাহনে যদি আগুন দেওয়া হয়, আমরা ভোটের আগে দেখলাম খুবই দুঃখজনক একটি ঘটনা, ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। ট্রেনে অগ্নিসংযোগ করলে একটা বগির বেশ কিছু মানুষ মারা যায়, খুবই হৃদয় বিদারক ঘটনা। তো এই কোনো ব্যক্তি যে এই যে ট্রেনে অগ্নিসংযোগ করতে যাচ্ছে কেউ যদি দেখতে পায়, তাহলে ট্রেনে অগ্নিসংযোগ করলে, ট্রেন হচ্ছে একটা যানবাহন, যানবাহনে অগ্নিসংযোগ করতে যাচ্ছে, আগুন দিতে যাচ্ছে, যে আগুন দিতে যাচ্ছে তাকে যদি দেখা যায়, তাকে কি করা যাবে? মেরেও ফেলানো যাবে। মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা থাকে, কারণ ট্রেনে আগুন দিলে বগির ভেতরে যে মানুষগুলো আছে তারা মারা যেতে পারে বা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হতে পারে, আহত বা নিহত হতে পারে। এই কারণে যে অগ্নিসংযোগ করতে যাচ্ছে প্রয়োজনে তাকে মেরে ফেলাও যাবে। তবে তাকে না মেরে আগুনটা দেওয়া আটকানো যেত কিনা সেটাও কিন্তু একটা ঘটনাগত প্রশ্ন। যে যে ঘটনা ঘটতে যাচ্ছিল সেই সময় যে ব্যক্তি আগুন দিতে যাচ্ছিল ওই ট্রেনের বগিতে, তাকে কি অন্যভাবে আটকানো যেত, না তাকে মেরে ফেলতে হতো? মনে করেন পরিস্থিতি এরকম, ট্রেনে আগুন দিতে যাচ্ছে যে ব্যক্তি, তাকে দেখতে পেল কে? বগিতে কিন্তু পাহারায় থাকে কারা? পুলিশ। হাতে অস্ত্র থাকে, বন্দুক থাকে। পুলিশ দেখলো একজন পেট্রোল বোমা, পেট্রোল বোমা বলতে বোতলে করে পেট্রোল থাকে এবং মাথায় একটু কাপড় বা অন্য পাটের কোনো বস্তু থাকে এবং সেখানে আগুন ধরে ছুঁড়ে মারে। যখন সেই বোতলটা ভেঙে যাবে, বিশেষ করে কাঁচের বোতল এটা করে, কাঁচের বোতল ভেঙে গেলে পেট্রোল গুলো ছড়িয়ে পড়বে এবং আগুন দ্রুত ব্লাস্ট করার মতো পড়বে। এই কারণে সেটাকে পেট্রোল বোমা বলা হয়। তো এই পেট্রোল বোমা একজন ছুঁড়ে মারতে যাচ্ছে, এই অবস্থায় যদি কোনো পুলিশ দেখতে পায়, কোন পুলিশের কথা বলছি? যেই পুলিশ ট্রেনের ভেতরে আছে, অর্থাৎ রেলওয়ে পুলিশ, সে যদি গুলি করে কাকে? যে পেট্রোল বোমাটা ছড়ে দিচ্ছে, তাহলে কিন্তু যদি মারাও যায় সেটা কি হবে না? অপরাধ হবে না সেই পুলিশের। অথবা যদি বাইরে থেকে অন্য কোনো পুলিশও দেখতে পায় বা অন্য কোনো সাধারণ ব্যক্তিও দেখতে পায় এবং তাকে আটকানোর জন্য মেরেই ফেলা সম্ভব হয়, না মেরে যদি এটা আটকানো না যায় মেরে ফেলাও যাবে। এই বর্ণনাগুলো দিচ্ছি। বলা যায় না যে কোন বর্ণনা কোন উদাহরণের মাধ্যমে প্রশ্ন চলে আসে। প্রবলেমেটিক প্রশ্নে হয়তো বা এগুলো কাজে লাগবে। তো আপনাদের পড়ে রাখতে হবে তথ্য বিষয়গুলো, আইনে বিধানগুলো জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে ধারা সহ। যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে কোনটার সাথে ম্যাচ করবে সেটা বুঝে আপনাকে উত্তর করে আসতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্ট, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়। এটা 103-এ, 4 ক্ষেত্রে মৃত্যু, 104-এ পরের সেকশনে, মনে রাখা খুবই সহজ। 104 ধারার বিধান মতে 103 ধারার বর্ণিত 4টি পরিস্থিতি ব্যতীত অন্য পরিস্থিতিতে 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ হবে না। দেখেন এখানে 99 ধারা তো আপনাকে জানতে হচ্ছে, নিয়ন্ত্রণ কি বিস্তারিত জানলেন। 100 ধারায় বলছে 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো। 101 ধারায় বলছে যে এই যে 100 ধারায় যে 6টি ক্ষেত্র এগুলো ব্যতীত মৃত্যু ছাড়া অন্য যে কোনো ক্ষতি করেন। 103 ধারায় 4টি ক্ষেত্রে বলছে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যাবে। ঠিক 104 ধারায় আবার বলছে 103 ধারায় 4টি পরিস্থিতি ব্যতীত অন্য পরিস্থিতিতে। 104 এবং 101 এই দুইটা সেকশনের বক্তব্য কিন্তু প্রায় সেম। একটা দেহ রক্ষার্থে 100 ধারা 6টি পরিস্থিতি ব্যতীত, আর 104-এ হচ্ছে সম্পত্তি রক্ষার্থে 103 ধারা 4টি পরিস্থিতি ব্যতীত। একেবারে সমান সমান লিখা, একই বিষয়, অতএব এটা মনে রাখা খুবই সহজ। এবং আমি এই যে স্টাইলে লিখেছি সংক্ষিপ্ত ভাবে, এটা মনে রাখা আরো সহজ। এবং যারা আমার এমসিকিউ নোট পড়েছেন বা নিয়েছেন তাদের ক্ষেত্রে এটা মনে রাখা আরো সহজ, কারণ এমসিকিউ নোটের সাথে প্রায় 90% মিল আছে এই
বর্ণনার, জাস্ট একটু ভাষাগত পরিবর্তন করেছি এবং সাজানোর ধরনটা পরিবর্তন করা হয়েছে। তাছাড়া আইন ঠিকই আছে। এবার 6 নম্বর যে পয়েন্ট, আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায়। 106 ধারা বিধান মতে অপরাধী দলের মধ্যে অবস্থানরত নির্দোষ শিশু বা কোনো ব্যক্তির ক্ষতি সাধনও অপরাধ হবে না। এটা আপনাকে বলতে হবে, কারণ এখানে এটাও কিন্তু একটা পরিধি, যে একজন নির্দোষ ব্যক্তিকে ক্ষতি করা যাবে কিনা একজন আত্মরক্ষার্থে। তার তো দোষ নাই, সেই তো আঘাত করতে আসেনি। একজন আঘাত করে পালিয়ে চলে যাচ্ছিল, তাকে মারতে গিয়ে একটা নির্জন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো, সেক্ষেত্রেও আপনি আত্মরক্ষার সুবিধা পাবেন। তো দেখেন, এই কারণেই এই 106 ধারা দেওয়াটাই জরুরি। অনেক নোটে দেখেছি 106 ধারা হয়তোবা দেয়নি, কিন্তু আমি ভেবে দেখেছি 106 ধারা দিলে আপনার এই উত্তরটা পরিপূর্ণ হয়, কারণ 106 ধারাও কিন্তু প্রাইভেট ডিফেন্সের মধ্যে পড়ে এবং 106 ধারাও কিন্তু পরিধিটাকে মানে স্টপ করে, কারণ এইটা সর্বশেষ ধারা প্রাইভেট ডিফেন্সের। এটা আপনার দেওয়াটা জরুরি আমি মনে করি। এবার প্রশ্নে বলেছে উদাহরণ সহ, তাহলে উদাহরণ একটা তো দিতেই হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে এক্স ওয়াই এক্স কে বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করেন। এখানে ধারালো শব্দটা ভুল করে চলে আসছে, ধারালোটা কেটে দিবেন নোট পাওয়ার পরে। তাহলে ওয়াই এক্স কে বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করে। এক্স নিজেকে বাঁচানোর জন্য পার্শ্বে পড়ে থাকা অপর একটি লাঠি দিয়ে ওয়াই কে প্রতিরোধ করার চেষ্টাকালে ওয়াই এর ডান হাতে লাঠির আঘাত লেগে ওয়াই এর একটি আঙ্গুল ভেঙে যায়। তাহলে ঘটনা কি? ওয়াই নামে একজন ব্যক্তি একটা বাঁশের লাঠি দিয়ে ওয়াই নামে একটা ব্যক্তি বাঁশের লাঠি দিয়ে এক্স কে আঘাত করলো বা আঘাত করতে আক্রমণ করলো। এখন এক্স উপায় না পেয়ে তার পাশে পড়ে থাকা আর একটা বাঁশের লাঠি নিয়ে উল্টো ওয়াই কে আঘাত করলো। এখন ওয়াই হয়তো বা সরে যাচ্ছিল, বা সেও হয়তো বা হাত উত্তোলন করেছে, ডান হাত দিয়ে মারতে গেছে, তাই হয়তো বা এই আঘাতটা ডান হাতের আঙ্গুলে লেগে একটি আঙ্গুল ভেঙে গেছে। আঙ্গুল ভাঙা মানে গুরুতর আঘাত হয়ে গেছে। এক্ষেত্রে এক্স যেহেতু আত্মরক্ষার্থে উক্ত আঘাতটি করেছে, সেহেতু এক্স এর কোনো অপরাধ হবে না। আমরা উদাহরণ দিয়ে বলে দিলাম আত্মরক্ষার্থে একটা অ্যাকশন নিয়েছে এক্স, তাই এক্স প্রাইভেট ডিফেন্সের সুবিধা ভোগ করবে। সিম্পল উদাহরণ, হাজারো উদাহরণ দেওয়া যাবে এরকম। এরপর আমরা পরের প্রশ্ন পড়ব, কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু বিস্তৃত সব বিস্তারে আলোচনা করুন। ঠিক একটু আগেই যে আলোচনাটা করলাম আমরা, সেটাই এখানে কপি পেস্ট করা আছে, একটু পড়ে দিই। পেনাল কোডের 100 ও 101 ধারায় শরীর এবং 103 ও 104 ধারায় সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারের পরিধি সম্পর্কে বর্ণিত হয়েছে। এখানে যদি স্পেসিফিক ভাবে বলে শরীর ও সম্পত্তি এর পরিধি কতটুকু, তখন আপনাকে 100 এবং 101 এবং 103 104 জাস্ট চারটি সেকশন আলোচনা করলেই হবে। যদি স্পেসিফিক ভাবে বলেই দেয় শরীর ও সম্পত্তি, এই চারটি সেকশন আলোচনা করলেই হবে। আর যদি বলে না দেয়, জাস্ট আত্মরক্ষার পরিধি বিস্তারিত জানতে চাই, তাহলে আপনাকে 99 এবং 106 এই দুইটি সেকশন অ্যাড করতে হবে। তাহলে একটু আগেই যে 100 ধারা পড়লাম সেটাই এখানে বর্ণনা করা আছে, 100 101 103 এবং 104। আর একটু আগে যে উদাহরণটা পড়লাম, ঠিক সেই উদাহরণটা এখানে কপি পেস্ট করা আছে। যেহেতু সবিস্তারে আলোচনা করতে বলেছে, 4-5 নম্বরে যদি প্রশ্ন হয়, সেম উদাহরণ আপনারা এখানে ইউজ করতে পারবেন। নিশ্চয়ই উপরের প্রশ্নটা আসলে নিচেরটা আসবে না। তো যেইভাবে প্রশ্ন আসুক না কেন আপনার এইভাবে উত্তর করতে পারবেন। এইভাবে শেষ হলো বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এবার আমরা প্রবলেমেটিক প্রশ্নের উত্তর দেখব। ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। এবার চাপাতি চাপাতি কি? চাপাতি আমাদের গ্রামের ভাষায় বলে চাপ্পড়, যেটা আলোচনা করছিলাম প্রবলেমেটিক কোশ্চেন বা সমস্যামূলক প্রশ্ন। এক্স ওয়াই কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন। তো চাপাতি বলতে আমাদের গ্রামের ভাষায় যেটাকে চাপ্পড় বলে, যেটা দিয়ে আসলে মাংস বা হাড় জাতীয় যে অংশ সেইটাকে কুচি কুচি করা হয়। তো আমি একটু আঁকিয়েছি অনেকের দেখার সুবিধার্থে। দেখেন এখানে আমি ছবি দিয়েছি একটা ধারালো চাপাতি বা চাপ্পড়। এটা কিন্তু একটা শার্প উইপন, এরকম শেপের হয়, অনেকেই দেখে থাকবেন।
বিশেষ করে কসাইয়ের কাছে থাকে, মাংস কেটে কেটে বা হাড় সহ কেটে চলে যায়। তো এই চাপাতি কিন্তু একটা ভয়াবহ একটা অস্ত্র। এইটা দিয়ে মানুষকে আঘাত করলে মানে মৃত্যু নিশ্চিত। একটা চাকু দিয়ে আঘাত করলে মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু চাপাতি দিয়ে আঘাত করলে যেখানে আঘাত করবে সেই জায়গায় একেবারে কেটে হাড় পর্যন্ত কেটে চলে যাবে। তো এই কারণে খুবই মারাত্মক একটা অস্ত্রের কথা এখানে বলা আছে। এখন অস্ত্র কি বলেছে এখানে? ধারালো চাপাতি। ধারালো শব্দটা যদি নাও ব্যবহার করতো তাও চাপাতি মানে এটা একটা শার্প উইপন এবং খুবই মারাত্মক একটা অস্ত্র। তাহলে বর্ণনায় কি অস্ত্র দিয়েছে এটা কিন্তু আপনার প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে, পরীক্ষায়, ইভেন আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন কোনো মামলা ফাইলিং এর ক্ষেত্রে, আবার যখন মামলা ফাইলিং হয়েছে আপনি আসামি পক্ষে আসামির জামিন অথবা আসামির আহ, পক্ষে যখন ডিফেন্স বা জেরা করছেন বাদী পক্ষের আশা মানে সাক্ষীদের, তখন ডিফেন্স বা জামিন নেওয়ার ক্ষেত্রে এই জ্ঞানগুলো আপনার কাজে লাগবে। ওইপেন সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, আপনাকে ফরেনসিক মেডিকেল যে টার্ম গুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, মেডিকেল সার্টিফিকেট পড়তে জানতে হবে, অনেক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এমনি তো আর লার্নেড হওয়া যাবে না। অ্যাডভোকেট মানে আপনাকে সকল বিষয়ে মোটামুটি একটা জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ধরে নিয়ে এটা খুবই মারাত্মক অস্ত্র। মারাত্মক অস্ত্র মানে এর বিপরীতে এক্স কি করলো? এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন। দেখবেন চাপাতি দিয়ে যদি কোনো মানুষের যেখানে আঘাত করবে সেই অঙ্গটাই শেষ। যদি মাথায় আঘাত করে তাহলে নির্ঘাত মারা যাবে মানুষ। ঘাড়ে আঘাত করলে পুরো গলা কেটে পড়ে যাবে। খুবই ভয়াবহ একটা অস্ত্র। তো যেখানে আঘাত করবে সেই যেহেতু অঙ্গটাই শেষ, তো নিজেকে বাঁচানোর জন্য সে কি করবে? এই ধারালো চাপাতি যার হাতে আছে তাকে আটকানোর জন্য তাকেও একটা বড় পদক্ষেপ নিতে হবে। এই কারণে তার কাছে রিভলভার ছিল, সেই রিভলভারটা বের করে ওয়াইকে একটি গুলি ছোড়েন। এটা প্রথম বক্তব্য। যা ওয়াই এর গায়ে লাগে। তাহলে বলে দিল প্রথম গুলি কিন্তু লেগেছে, প্রথম গুলি না লাগলে ভিন্ন কথা ছিল, প্রথম গুলি লেগেছে। এবার পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন এবং ওয়াই মারা যান। তাহলে প্রথম গুলি গায়ে লেগেছে, কোথায় লেগেছে যদিও উল্লেখ নেই। দ্বিতীয় গুলি আবার ছুড়েছেন এবং দ্বিতীয় গুলি ছোড়ার কারণে দুইটা গুলির সম্মিলিত হোক আর দ্বিতীয় গুলির একার কারণে হোক মারা গেছে ওয়াই। তাহলে বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কি? খুবই চমৎকার একটি প্রশ্ন, 2021 সালে আসছিল। তো এর আগে দেখবেন প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আমি প্রদত্ত বা আলোচ্য ঘটনার প্রদত্ত তথ্যসমূহ এই যে এইভাবে আমি লিখতাম, এবার পয়েন্ট আউট করে লিখছি। এটা একটা পদ্ধতি, আপনি সেই পদ্ধতিতেও এটা লিখতে পারেন অথবা এই পদ্ধতিতেও অন্যগুলো লিখতে পারেন। প্রথমে ঘটনা। ঘটনা কি বলছে পয়েন্টে? 1 নম্বর পয়েন্ট ঘটনা, ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন, যা ওয়াই এর গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন এবং ওয়াই মারা যায়। মানে পুরো কাহিনীটা বা পুরো ঘটনাটা এখানে হুবহু প্রশ্নে যা আছে সেটাই তুলে দিলেন, কপি পেস্ট, দেখে দেখে লিখে দিলেন। তারপরে বিচার্য বিষয়। বিচার্য বিষয়, তো এখানে আমি বলি এটাকে জিজ্ঞাসিত বিষয় বলি। আলোচিত প্রশ্নের জিজ্ঞাসিত বিষয় এই যে, এটাকে সংক্ষেপে বিচার্য বিষয় পয়েন্ট করে লিখলে এভাবে হবে। আপনি এভাবেও লিখতে পারেন। প্রশ্নে বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি? এই লাইনটা কোথায় পেলাম? এটাও প্রশ্নের শেষ অংশে আছে। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার সংক্রান্ত অধিকার পাবেন কি? তাহলে ঘটনা আর বিচার্য বিষয় দুইটাই কিন্তু আমরা প্রশ্ন থেকে ধার নিচ্ছি। এখন পর্যন্ত এক লাইনও নিজেরা লিখিনি। এবার আমরা নিজেরা লিখব। প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইন বলতে এই প্রশ্ন লেখার জন্য আপনি কোন আইনের কোন ধারার বিধান ধার নিচ্ছেন বা সহযোগিতা নিচ্ছেন। তো আমরা আইনের নাম ইংরেজিতে লিখবো দ্য পেনাল কোড, কমা দিয়ে 18 and 60 এর 99 ধারার বিধান মতে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতে বর্ণিত হয়েছে। অত্র ধারা মতে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন
আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। 99 ধারায় স্পষ্ট সীমাটা দিয়ে দিয়েছে, একটা সীমাবদ্ধ করে দিয়েছে। আনলিমিটেড রাইট অফ প্রাইভেট ডিফেন্স কারো নাই, লিমিটেড রাইট অফ প্রাইভেট ডিফেন্স। লিমিটেশনটা কোথায় আসছে? 99 সেকশনে। তো 99 সেকশন সবসময় মাথায় রাখতে হবে। তো এইটা আপনারা বলে দিলেন। এবার আমরা সিদ্ধান্ত নিব। আইনটা আলোচনা করলাম, কোন সেকশনটা প্রাসঙ্গিক হবে, এই সেকশন 99 ধারা কেন প্রাসঙ্গিক হবে। প্রশ্নে দেখেন, প্রথম গুলি করলো সে পর্যন্ত তো ঠিক ছিল, দ্বিতীয় গুলি করেই তো যা সমস্যাটা সৃষ্টি হলো এখানে। তাহলে তার সীমা অতিক্রম করেছে, আর সীমা অতিক্রম করলে 99 ধারাটা এখানে প্রাসঙ্গিক হয়ে যাবে আলোচনা করাটা। এই প্রাসঙ্গিক আইন 99 ধারাটা যখন আপনি দিয়ে দিলেন, তখন প্রশ্ন উত্তর যিনি পড়ছেন, আপনার খাতা দেখছেন, তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি আইনটা বুঝেই লিখছেন, সঠিক পথে আপনি আগাচ্ছেন। এবার সিদ্ধান্ত দিচ্ছেন। তাহলে আপনি সিদ্ধান্ত দিবেন কিসের ভিত্তিতে? প্রশ্নে যে পরিস্থিতি উল্লেখ করা হয়েছে সেই পরিস্থিতি প্লাস আইনে কি বলা আছে, এই দুইটা বিশ্লেষণ করে তো আপনাকে উত্তর দিতে হবে। প্রশ্নে বর্ণিত ঘটনা ও দ্য পেনাল কোড 1860 99 বা 99 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, এই লাইনটা কিন্তু সিদ্ধান্তে প্রথমেই আমরা দিয়ে দিব। প্রতিটা প্রশ্নে এই স্টাইলে উত্তর করা যাবে। আপনি যদি লক্ষ্য করেন, আমার নোটের উত্তর লেখার একটা ধরন আছে, আমার নিজস্ব একটা পদ্ধতি আছে, যেটা কোনো গাইডের সাথে মিলবে না। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি প্রথম গুলিটি, এখানে একটি গুলি লেখা ছিল, একটি শব্দটা রিপ্লেস করে আমি জাস্ট প্রথম গুলি, প্রথম এবং দ্বিতীয় গুলি এইভাবে আমি ব্যাখ্যা করব। তাহলে উত্তরটা আরো চমৎকার হবে এবং আপনার একটু সৃজনশীলতারও প্রকাশ পাবে। আপনি ওই একটি গুলি লিখলেন হুবহু, আবার সে কপি পেস্ট, তাহলে বলবে যে মানে একটা বোরিং বা একঘেয়েমি চলে আসবে, মনোটমি চলে আসবে। তাই আমি একটু ভাষাগত সামান্য পরিবর্তন করে সৃজনশীলতা দেখানোর চেষ্টা করেছি। তাহলে ওয়াইয়ের প্রতি প্রথম গুলিটি ছোড়ার মাধ্যমে যথাযথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলেন। এখন যদি প্রথম একটি গুলি ছোড়েন, গুলি ছোড়ার কারণে মারা যায়, প্রথম গুলিতেই যদি মারা যায় তাহলে ভিন্ন কথা ছিল। দ্বিতীয় গুলি করেছে, সেটা আমরা দেখি। তাহলে প্রথম গুলি ছড়ার মাধ্যমে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলেন। প্রথম গুলি করলো, গায়ে লেগেও ছিল, কিন্তু না লাগলে ভিন্ন কথা ছিল। গায়ে লাগলো, কিন্তু প্রথম গুলিটি ওয়াই এর গায়ে লাগার পরও, আবারও বলছি, প্রথম গুলিটি গায়ে, কিন্তু শব্দটা কেন আসছে? কিন্তু মানে আত্মরক্ষার অধিকার সে পাবে না, এই কারণে কিন্তু এই আপনার শব্দটি ব্যবহার করতে হচ্ছে, এই অব্যয় পদটি ব্যবহার করতে হচ্ছে এখানে। কিন্তু অব্যয় পদটি ব্যবহার করা খুবই জরুরি, কারণ দুইটি বাক্যের মাঝে যখন আপনি কিন্তু দিচ্ছেন, তখন আপনার লেখাটা অনেক উন্নত হয়ে যাবে। প্রথম গুলিটি ওয়াই এর গায়ে লাগার পরও পরবর্তীতে এক্স দ্বিতীয় গুলিটি ছড়ার ফলে ওয়াই এর মৃত্যু ঘটানোর মাধ্যমে আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছে। তাহলে দ্বিতীয় গুলিটি তারা করাও মোটে ঠিক হয়নি। দ্বিতীয় গুলিটি করেছে মানে তার আর 100 ধারার যে বিধান, সেটা তার জন্য আর নেওয়া সম্ভব হবে না। 100 ধারার বিধান, সে যদি বলে যে আমাকে যদি চাপা দিয়ে আঘাত করতো, তাহলে তো আমি মারাও যেতে পারতাম। 100 ধারার বিধানকে সে টেনে নিয়ে এসে কি করতে পারে? এক্স বলতে পারে যে আমি তার মৃত্যু ঘটিয়েছি। অতএব এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না, বরং দ্য পেনাল কোড 1860 এর 304 ধারার বিধান মতে তার নিন্দনীয় নরহত্যা বা কালপিপুল হোমিসাইডের শাস্তি হবে। এখন যদি আপনারা বলেন, শেষে যে একটা লাইন আমি যুক্ত করেছি, এইটা আমি কি কালার দিব? পিঙ্ক কালার দিই। শেষে যে একটা পিঙ্ক কালার দিয়ে আমি হাইলাইট করলাম, এইটা দেওয়া কি জরুরি? দেওয়া জরুরি না, আপনি যে একটু বেশি জানেন এটা বোঝানোর জন্য এই লাইনটা দিতে পারেন। এখন সে যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সুবিধা না পায়, তাহলে তো তার শাস্তি হবে, কোন ধারায় শাস্তি হবে? 304 ধারায় কালপেবল হোমিসাইড হবে, এটা মার্ডার হবে না। এটা আপনি যে বুঝেন, আপনি একটু বেশি বোঝেন বা মোটামুটি বোঝেন, বা আপনি আদালতে যান বা এগুলো সম্পর্কে আপনার পড়াশোনা ভালো আছে, এইটা আপনি পরীক্ষককে বোঝালেন, তাহলে এই নম্বর, এই লাইনটা দিলে আপনি এখানে তো ফুল নম্বর পাবেন। অন্য একটি প্রশ্নের উত্তর যদি খারাপও হয়, এই ধরনের অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে পরীক্ষকের। অন্য একটা খারাপ প্রশ্নের উত্তরে আপনি ভালো নম্বর পাবেন।
তার মানে সেখানে নম্বর কাটতে ওনার কষ্ট হবে না, ইনি জানে হয়তো বা সময়ের অভাবে শেষে দু একটা প্রশ্ন এই স্টুডেন্ট লিখতে পারেনি, এরকম একটা ধারণা থেকে যেহেতু প্রথম দিকে আপনি ভালো ইমপ্রেশন তৈরি করেছেন, শেষে এটার ফল পাবেন। তো আমি আমার জায়গা থেকে কিন্তু বলে দিই কতটুকু লিখবেন কতটুকু লিখবেন না। এটা কিন্তু খুবই জরুরি। কেন খুবই জরুরি? সময় কিন্তু 4 ঘন্টা। এখন 4 ঘন্টার পরিবর্তে যদি 10 ঘন্টাও সময় দেওয়া হয়, আমি আবারও বলছি, 4 ঘন্টার পরিবর্তে যদি লিখিত পরীক্ষায় 10 ঘন্টাও সময় দেওয়া হয়, 2 দিনে পাঁচ পাঁচ 10 ঘন্টা, তবুও লিখে শেষ করতে পারবে না এমনও পাবলিক আছে। মানে মন ভরবে না লিখে লিখে, একটা প্রশ্ন 2 ঘন্টা করে লিখবে। তো আসলে লেখা সম্ভব, আইন আপনি যত বিস্তারিত দিবেন তত, কেস ল দিবেন তাও হবে, এই প্রশ্নগুলোতে কেস ল দিলেও দেওয়া যেত। কিন্তু এই যে প্রথম দিকে তথ্য যে প্রশ্নগুলো আছে সীমা, এগুলো কেস ল আছে, ছোটখাটো দু একটা কেস ল পেয়েছি, কিন্তু দেওয়াটা জরুরি না, আবশ্যক না, কম্পালসারি না, অপশনাল। আপনারা যদি কেস ল দিতে চান আমাকে বলে রাখবেন, স্যার আমরা আরো ভালো করতে চাই, কেস ল দিতে চাই, সেক্ষেত্রে আমি রিভিশনের সময় কেস ল অ্যাড করব। এই মুহূর্তে আমরা জাস্ট মূল খাবারটা খাই, দই মিষ্টি পরে দেখা যাবে। অর্থাৎ আমরা আগে পাশ করার জন্য যথেষ্ট একটা জায়গায়, একটা সেফ জোনে যাই, 60-65 পাওয়ার মতন একটা আমরা প্রস্তুতি নিয়ে নিই। তারপরে 60-65-র ওপরে 70-80 কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে রিভিশন যদি করার সুযোগ পাই যথেষ্ট, ওই সময় আমরা আরো ডেভেলপমেন্ট করতে পারবো। এবং নোটের কত পৃষ্ঠায় কতটুকু অ্যাড করবেন এইভাবে আমি আলাদা পিডিএফ দিয়ে দিয়ে আপনাদের ডেভেলপমেন্টের এক সুযোগ করে দেব, তখন আপনারা খাতায় আলাদাভাবে কিছুটা পরিশ্রম করে করে নিতে পারবেন। আজকের শেষ প্রশ্ন, আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন। এক্স, আচ্ছা শহীদ ভাই ধন্যবাদ। এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে একজন ডাকাতের চরিত্র অবগতা, একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। তাহলে এখানে পক্ষ দুইটা আছে, একদল ডাকাত আছে এবং এক্স হচ্ছে এখানে আরেকটা ব্যক্তির কথা বলা হচ্ছে, একদল ডাকাত এবং এক্স। একদল ডাকাত, ডাকাত এসে এক্স কে বললো চলো আমাদের সাথে যেতে হবে, বা চল আমাদের সাথে যেতে হবে ডাকাতি করতে, শুনেছি তুই নাকি এই ভালো তালা খুলতে পারিস বা এই কাজ করতে পারিস। তো এক্স এর হয়তোবা বিশেষ কোনো দক্ষতা আছে যেটা ডাকাত দলের দরকার ছিল, বা হয়তোবা ডাকাতের জন্য লোকবলের দরকার ছিল, অথবা এক্স জেনে গেল তাদের পরিকল্পনার কথা। এমনও হতে পারে যে ডাকাত দল এক জায়গায় বসে পরিকল্পনা করছে আজকে মিস্টার রহিমের বাসায় ডাকাতি করব, এবং এটা এক্স শুনে ফেলেছে। এখন ডাকাত মনে করছে একে যদি ছেড়ে দিই তাহলে তো এটা বলে দিবে আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে, অতএব একে আমরা দলের মধ্যে নিয়ে নিই। তাকে বলি তুমি যদি না নাও তাহলে তোমাকে অপহরণ করে এক জায়গায় রেখে দেবো। প্রহিত, প্রহিত বলতে অপহরণ বা এখানে অ্যাবডাকশনের কথা বলা হচ্ছে। তো এখানে প্রহিত বলতে অ্যাবডাকশনের কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে এক্স কে ভয় দেখিয়ে তাকে ডাকাত দলে নিয়ে যে ডাকাতিতে অংশগ্রহণ করাচ্ছে, এক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করায় পেনাল কোড এর, পেনাল কোডে প্রদত্ত প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের অধিকারী হবে কিনা। উপরে আমরা দেখলাম এক্স আত্মরক্ষার অধিকার পেল না, আর দ্বিতীয়তে দেখছি আত্মরক্ষার অধিকার পাবে কিনা, আমরা এবার দেখব। তাহলে ঘটনা কি? এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। তাহলে যোগদান করলো ভয়ে, আবার ডাকাতি করলো, এতটুকু ঘটনা। এটা গেল বিচার্য বিষয়। এবার ঘটনা গেল এবার বিচার্য বিষয়। প্রশ্নে বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করায় পেনাল কোডে আত্মরক্ষার অধিকার এর আশ্রয় লাভের অধিকারী হবে কিনা, পুরোটুকুই আমরা প্রশ্ন থেকে পাচ্ছি। প্রবলেমেটিক প্রশ্ন যদি আপনি ধরতে পারেন কোথা থেকে আসছে এবং এর উত্তর কি হবে, তার মানে প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত, এটা কিন্তু মূল জায়গা। প্রথম দুইটা পয়েন্ট তো প্রশ্ন থেকে পাচ্ছেন। প্রাসঙ্গিক আইন, এবার 102 ধারা প্রাসঙ্গিক হবে। 102 ধারা কি বলা হচ্ছে? দেহ রক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কে বর্ণিত হয়েছে অত্র ধারার বিধান মতে। দেহ রক্ষার অধিকারের আরম্ভ
দেহের প্রতি আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে, যেমন ধমক দেওয়া থেকে আরম্ভ হতে পারে। মনে করেন যে ডাকাত দল এসে এক্স কে ধমক দিচ্ছে, বা এক্স কে প্রহার করে নিয়ে যাবে, অপহরণ করে নিয়ে যাবে। তাহলে তার দেহের প্রতি একটা আশঙ্কা তৈরি হলো না? তাহলে দেহের প্রতি আশঙ্কা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দেহকে রক্ষা করার জন্য আত্মরক্ষার যে অধিকার, সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে এক্স নিজের আত্মরক্ষার্থে কোনো কিছু করতে পারবে। এখন সে যেহেতু নিরুপায়, কোনো কিছু করতে পারছেন না, এখন বাধ্য হয়ে তাদের সাথে যেতে হচ্ছে তাকে। তাহলে তার অধিকার কিন্তু সেখানে অ্যাক্টিভেট হয়েছিল। দ্বিতীয়ত, স্থিতিকাল। তার মানে 102 ধারায় দেহের প্রতি অধিকারের আরম্ভ মানে স্টার্ট হয়েছে কখন এবং কতটুকু পর্যন্ত ডিউরেশন ছিল, শুরু এবং লাস্ট, মাঝখানে কতটুকু সময়, এটা বর্ণনা করা আছে 102-এ। যতক্ষণ ক্ষতির আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত দেহ রক্ষার অধিকার বিদ্যমান থাকবে। তাহলে ক্ষতির আশঙ্কা যতক্ষণ না এক্স ডাকাত দলের সাথে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। ইভেন মানে ডাকাতি করার পর যতক্ষণ পর্যন্ত এক্স সেফ জোনে তার বাড়ি না পৌঁছাচ্ছে, তাহলে ডাকাত দল যখন তাকে ধমক দিল, আত্মরক্ষার অধিকারের শুরু হলো, তখন থেকে স্থিতিকালও শুরু হলো। ইভেন যতক্ষণ ডাকাতি কাজ চললো, ডাকাতি কার্য শেষ করার পরে যখন এক্স কে ছেড়ে দেবে ডাকাত দল, যে এখন তুমি বাসায় যাও, সম্পদ দিক আর না দিক, ছেড়ে দেওয়ার পরে তখন সে ডাকাত দল থেকে যখন নিরাপদ দূরত্বে চলে যাবে, তখন পর্যন্ত কিন্তু তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের অধিকারটা থাকবে। এখন এই সময় সে কি কি করতে পারতো বা কি কি করেছে, সেটাই হচ্ছে একটি ঘটনাগত প্রশ্নের বিষয় এবং গুরুত্বপূর্ণ ঘটনাগত প্রশ্ন। এবার আমরা সিদ্ধান্ত নিব এই আইনের আলোকে এবং ঘটনার আলোকে। প্রশ্নে বর্ণিত ঘটনা ও পেনাল কোড 1860 এর 102 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, দেখেন একই ভাষা আমি রিপিট করেছি, আপনার মুখস্থ করতে প্যারা হবে না, কোনো কষ্ট হবে না। এবার আমরা যেহেতু সেহেতু এই ভাষা ইউজ করছি, যেহেতু এক্স ডাকাত দলের দ্বারা নিজেকে প্রহৃত তথা অপহরণ হওয়া হতে রক্ষার জন্য নিরুপায় হয়ে, নিরুপায় হয়ে শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে। এক্স নিরুপায় হয়ে উক্ত ডাকাত দলের চরিত্র সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও, চরিত্র মানে ডাকাতরা কি করতে পারে সেটা জানা সত্ত্বেও, উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। সেহেতু এক্স এক্ষেত্রে পেনাল কোডের প্রদত্ত আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের অধিকারী হবে। আশ্রয় লাভের অধিকারী হবে, আমরা বলে দেব অধিকারী হবে কিনা বলেছে, অধিকারী হবে। আপনি আরো একটা লাইন যুক্ত করতে পারেন, কি লাইন, যে সেক্ষেত্রে এক্স এর কোনো কি হবে না, অপরাধ হবে না বা এক্স শাস্তি পাবে না। এটা আপনি লিখে দিতে পারেন লাস্টে। আত্মরক্ষার আশ্রয় লাভের অধিকারী হবে, দ্যাট মিনস সে কোনো অপরাধ করেনি বা তার কোনো শাস্তি হবে না, এটা আপনি লাস্টে লিখে দিতে পারেন যদি সময় থাকে সেক্ষেত্রে। তো এখানে যে এই প্রশ্নের উত্তর লেখার জন্য কি পয়েন্ট হচ্ছে, এই যে 102 ধারায় যেটা বলা আছে সেটা এবং নিরুপায় হয়ে, এই দুইটা হচ্ছে কি পয়েন্ট। এই ধারা আপনাকে বলতে পারতে হবে এবং নিরুপায় হয়ে সে এই কাজটি করেছে, নাহলে তো ডাকাতরা তাকে অপহরণ করে নিয়ে চলে যেতে পারতো, নিয়ে যে মেরেও ফেলতে পারতো, আটকে রাখতে পারতো। তো এই কারণে বাধ্য বা নিরুপায় হয়ে, এখানে নিরুপায় হয়ে না লিখে বা বাধ্য হয়ে বা অন্য কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ না পেয়ে, আবার কি বলছি, অন্য কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ না পেয়ে, একই কথা, নিরুপায় হয়ে সংক্ষেপে। আপনি যে ভাষা খুশি, যে ভাষা মাথায় আসে সেটাই ব্যবহার করবেন। আমি কখনো আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনার সৃজনশীলতাকে জলাঞ্জলি দিয়ে আপনি এটাই লিখতে হবে এটা বলবো না। আপনাকে একটা লেখা সাজেস্ট করব এবং আমি বলে দেবো এটাকে কিভাবে অন্যভাবে লেখা যায়, প্লাস এটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, যেন আপনার একটা স্বাধীনতা থাকে সৃজনশীলতাকে ব্যবহার করার। কখন ব্যবহার করবেন? আমি যখন ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টে ব্যবহার করবেন। সৃজনশীলতা একটু পরিবর্তন করার চেষ্টা করবেন, ডেভেলপ করার চেষ্টা করবেন। আপনার ডেভেলপমেন্টটা যদি আসলে যৌক্তিক হয়, নম্বর পাবেন। আর যৌক্তিক না হলে নম্বর পাবেন না। নম্বর না পেয়ে যদি জিরো পান, শেখাতে হবে যেন পরবর্তীতে সেই ভুলটা না করেন। আর যদি নম্বর পান, পরবর্তীতে এই সৃজনশীলতাকে আরো শানিত করবেন। তো এই ছিল আজকের আলোচনা বিষয়। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। প্রশ্নোত্তর পর্বে গিয়ে কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কনফিউশন থাকে
এই টপিক থেকে এবার কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা 80% প্লাস, মানে 3 স্টার এটা। আমি নোটে প্রথমে সাজেশন দিয়েছি এবং এই টপিকে 3 স্টার দিয়েছি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ভালো আছে। গত বছর অর্থাৎ 23 সালে ডিসেম্বরে যে পরীক্ষাটা হলো, এখানে আপনার প্রাইভেট ডিফেন্স থেকে প্রশ্ন আসেনি ঠিকই, কিন্তু জেনারেল এক্সেপশনস থেকে 76 এবং মেবি 78 থেকে প্রশ্ন এসেছে। যে আইন দ্বারা বাধ্য বলে কোনো কাজ করেছে, এই ধরনের একটা প্রশ্ন আছে। 2টা সেকশনকে টার্গেট করে প্রশ্ন আসছিল, ছোট প্রশ্ন। তো এবার আশা করছি প্রাইভেট ডিফেন্স থেকে প্রশ্ন আসতে পারে। প্রাইভেট ডিফেন্স থেকে প্রশ্ন যদি না আসে, তাহলে আগামী ক্লাসে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড এন্ড মার্ডার। কালপেবল হোমিসাইড এন্ড মার্ডার থেকে কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে প্রশ্ন আসেনি। অতএব এটা 20 সালে এসেছিল, 21, 22, 23, বিগত 3 সালে প্রশ্ন আসেনি। কালপেবল হোমিসাইড এন্ড মার্ডার থেকেও কিন্তু ভালো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেটা নোটের প্রথমে স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার দিয়ে আমি দিয়ে দিব। একজন হাতোত্তোলন করেছেন, কামরুজ্জামান ভাই, অনেকদিন পর হাতোত্তোলন করলেন। ভাই লাইনে আসেন। কামরুজ্জামান ভাই দ্রুত লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার আজকে ক্লাসটা খুব ভালো লাগলো স্যার। আজকে ক্লাসের পিডিএফটা যদি দেওয়া যায় স্যার কাইন্ডলি, তাইলে একটু ভালো হইতো আর কি, স্যার। আপনারা তো নোটই পাঠিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, যে চেষ্টা করছি পিডিএফ দেওয়ার, কারণ নোটের ওকে। রিভিশন চলছে, বানান ভুল থাকতে পারে। যেমন এক জায়গায় ধারালো বাঁশের লাঠি লিখে ফেলেছি, তো বোঝাই যাচ্ছে সেখানে একটা মিস্টেক আছে। মানে আমি নোটটা যে পাঠাবো, পাঠিয়ে দিলে তো আপনাদের কাছে চলেই যাবে, কিন্তু মানে মন ভরছে না, আরো উন্নত করছি। তো আপনার প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার, কোনো প্রশ্ন নেই স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনাকে একটা প্রশ্ন করি। জি স্যার। আপনাকে প্রশ্ন করি যে এখানে যে একটা প্রশ্ন পড়লাম, এক্স ওয়াই এদের ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করলো, আর এক্স রিভলভার দিয়ে গুলি করে ফেললো। এখন বলেন যে প্রথম গুলিটা গায়ে লাগলো না, দ্বিতীয় গুলি করার ফলে মারা গেল। বুঝতে পেরেছেন? জি স্যার। সেক্ষেত্রে কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর সুবিধা পাবে? প্রথম গুলি করলো কিন্তু গায়ে লাগলো না, দ্বিতীয় গুলি করলো একেবারে মাথায় লেগেছে, লেগে মারা গেছে। তাহলে জি কি জি। আত্মরক্ষার অধিকার পা- রক্ষা হবে? জি স্যার, পাবে স্যার। কত ধারা? কত ধারা প্রাসঙ্গিক আইন? এই যে এখানে প্রাসঙ্গিক আইন লিখেছি না, তখন না জি স্যার। 99 ধারা না হয়ে এখানে কত ধারা আলোচনা করতে হবে বলেন। স্যার 99 ধারার মতে তো আমার মনে হয় পাওয়ার কথা, কারণ স্যার যেহেতু প্রথম গুলি করার পর যেহেতু তার গায়ে লাগে নাই, তাহলে তো তার উপর আবারও আক্রমণ হওয়ার এই আশঙ্কাটা তো রয়েই গেছে স্যার। হ্যাঁ, সেটাই। এখানে আমি তাহলে একটু আপনাদের ক্লু দিচ্ছি। যখন প্রাইভেট ডিফেন্স পাবে না, তখন 99 ধারা আপনাকে আলোচনা করতে হবে। কারণ 99 ধারা প্রাইভেট ডিফেন্সকে লিমিটেড করে দিচ্ছে। এটা আপনারা নোট করে নেন খাতায়, যে 99 ধারা যখন আত্মরক্ষার অধিকার পাবে না। কারণ 99 ধারার টপিকটা কি, আবার দেখাচ্ছে উপরে গিয়ে। এই যে, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, তাহলে যে যখন আপনি প্রশ্ন উত্তরে দেখবেন যেটার আপনার সিদ্ধান্ত কি হবে, যে এক্স অধিকার পাবে না, তখন 99 ধারা আলোচনা করতে হবে প্রাসঙ্গিক আইনের মধ্যে। আর যখন পাবে, যখন অধিকার পাবে, কোন ধারা বলে অধিকার পাবে, তখন কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন। যেমন পরের প্রশ্নে যেখানে আমরা দেখলাম এই যে এই ডাকাত দলে যুক্ত হওয়ার কারণে, তখন কিন্তু 102 ধারা প্রযোজ্য হলো প্রাসঙ্গিক আইনে। তো প্রাসঙ্গিক আইনে এখানে 102 ধারা হলো। তা আমার বক্তব্য হচ্ছে, প্রথম গুলি করলো গায়ে লাগলো না, দ্বিতীয় গুলি করলো গায়ে লাগলো এবং মারা গেল, মাথায় লাগুক আর বুকে লাগুক, মারা গেল। আপনি বলছেন অধিকার পাবে, কত ধারা প্রাসঙ্গিক আইন হবে তখন? আপনাকে প্রাসঙ্গিক আইনে কোন ধারা আলোচনা করতে হবে, এটা প্রশ্ন। আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? জি স্যার, প্রশ্ন বুঝতে পারছি স্যার, ধারাটা স্পেসিফিক বলতে পারবো না কারণ ধারাগুলো আরেকটু পড়তে হবে স্যার, এই জন্য স্যার। আচ্ছা। আচ্ছা, ধারা বলতে না পারলে কিন্তু আপনি নম্বর পাবেন না, নম্বর জি কমে স্যার। যাবে। আচ্ছা, তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা, শহীদ ভাই হাত উত্তোলন করেছেন, শহীদ ভাই বলেন, কি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
এটা 100 ধারায় উল্লেখ করতে হবে, যে 100 ধারায় সে আত্ম ডিফেন্সের যে রাইট গুলা পায়, সেই হুম। ক্ষেত্রে সে ডিফেন্সের রাইটটা পাবে মৃত্যু আচ্ছা, ঘটলে। এখানে এখানে দেখেন সিদ্ধান্তে আমরা কি পয়েন্ট দিয়েছিলাম যে 102 ধারায় নিরুপায় হয়ে, কারণ ডাকাত দল যখন নিয়ে যাচ্ছে একটা মানুষকে, তার কি আর উপায় আছে না গিয়ে, তাই না? তো জি 100 ধারায়, 100 ধারা যখন আপনি সিদ্ধান্তে এসে আলোচনা করবেন কি ওয়ার্ড, যেমন এখানে নিরুপায় হয়ে মূল শব্দ কি ওয়ার্ড, এখানে 100 ধারায় কোন শব্দটা কাজে লাগবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলেন, মূল বক্তব্য কি? একটা হচ্ছিল গুরুতর আঘাত বা জখম বা মৃত্যু ঘটতে পারে এমন প্রেক্ষিতে আহ, সে তার ডিফেন্স রাইটসটা কাজে লাগাতে পারে। এখানে আপনাকে এইভাবে ব্যাখ্যা করতে হবে। 100 ধারায় 6টি ক্ষেত্রে বলা আছে। তো এখানে চাপাতির আঘাতে মৃত্যু বা গুরুতর আঘাত হতে পারে, এই দুইটা শব্দ কিন্তু জরুরি। হ্যাঁ, জি 6টির মধ্যে দুইটি পরিস্থিতি হতে পারে, মৃত্যু হতে পারে এক্স এর, অথবা গুরুতর আঘাত হতে জি পারে, মানে একটা হাত কেটে পড়ে যেতে পারে, তাই না? তো জি এই এই দুইটা পরিস্থিতি ঘটতে পারে, সেই কারণে সে গুরুতর আঘাত এড়ানো এবং তার মৃত্যু এড়ানোর জন্য বাধ্য হয়ে রিভলভার দিয়ে গুলি করে। প্রথম গুলি যেহেতু লাগেনি, অতএব দ্বিতীয় গুলি যেহেতু প্রথম গুলি না লাগাই, সে বাধ্য হয়ে দ্বিতীয় গুলি করেছে, যেটা যৌক্তিক। এবং জি দ্বিতীয় গুলি তার সেলফ ডিফেন্সে ব্যবহার করার কারণে সে গুলি করায়, পরিস্থিতির শিকার হয়ে দ্রুত গুলি করায়, তার গুরুত্বপূর্ণ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে লেগে সে মৃত্যুবরণ করে। অতএব এই ক্ষেত্রে সে আহ, তার সীমা আত্মরক্ষার অতিক্রম অধিকার করেনি পাবে। এবং 100 ধারা মতে সে আত্মরক্ষার অধিকারের সুবিধা পাবে। জাস্ট এইভাবে আপনাকে জি ব্যাখ্যা করতে হবে। আশা করি ভাষা যেমনই হোক এভাবে লিখে আসতে পারবেন আপনারা। যদি এই যে আমি ইনশাল্লাহ। আপনাদেরকে আপনাদেরকে যে আমি যে নোট কিভাবে তৈরি করছি, নোট মেকিং প্রসেসটাও কিন্তু বলে দিচ্ছি, কোন জায়গাটা মূল জায়গা, এখানে কিন্তু অন্য জায়গায় হাইলাইট করছি না, জাস্ট এই জায়গায়। তো এটা আপনাদের ক্যাপাসিটি তৈরি হবে যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন উত্তর করার জন্য। তাহলে ফরম্যাট আপনি এটা ব্যবহার করেন, ঘটনা, বিচার্য, বিষয়, দুইটা প্রশ্নের মধ্যে পাচ্ছেন। প্রাসঙ্গিক আইন আপনাকে ভাবতে হবে কোন আইনের সাথে ম্যাচ করছে, আর সিদ্ধান্ত আপনাকে ঘটনা এবং ওই যে আইন একটু আগে আলোচনা করলেন সেখান থেকে মূল মূল জায়গা যেখানে ঘটনার সাথে ম্যাচ করছে জাস্ট ততটুকুই আপনি তুলে দেন। ঠিক আছে? জি তো জি ততটুকু আপনাকে তুলে দিয়ে শেষে একটা কনক্লুশন দিতে হবে, লাস্ট লাইনে সিদ্ধান্ত দিবেন। আপনাদেরকে একটা বিষয় সতর্ক করছি, আপনারা নোট নিতে পারেন। কি বিষয় সতর্ক করব? অনেক গাইডে আছে সিদ্ধান্তটা প্রথমেই দিয়ে দেয়, কি বলে দেয় যে অধিকার, আশ্রয় লাভের অধিকারী হবে কি হবে না, মানে যেটা জানতে চাইলো প্রথম লাইনে বলে দিলেও হবে, তারপরে ব্যাখ্যা দিচ্ছে যুক্তি। আর আমার নোটে আছে লাস্টে আমি কি দিব, সিদ্ধান্ত দিব, মানে কনক্লুশন লাস্টে, ফলাফল লাস্টে। আর প্রথমে আমি আলোচনা করব, আলোচনার ভিত্তিতে আমি ফলাফল দিব। আর অনেক গাইডে আছে কি প্রথমে সিদ্ধান্ত দিচ্ছে এবং সিদ্ধান্তের যৌক্তিকতা আলোচনা করছে পরে। তো সেটাও ঠিক আছে, কিন্তু আমারটা আমি এই কারণে যৌক্তিক বলি, মনে করেন আপনি একটা সিনেমা দেখতে বসলেন, সিনেমায় যদি প্রথমেই কনক্লুশন দেখিয়ে দেওয়া হয়, কনক্লুশন বলতে সিনেমার যে লাস্টে ক্লাইম্যাক্সে যেটা হবে সেটা যদি দেখিয়ে দেওয়া হয়, সিনেমা দেখতে কি আর ভালো লাগবে বলেন? না অবশ্যই না। তার মানে এটা কি হয়ে যাবে, এক্সপাইলার হয়ে যাবে, আর দেখার আগ্রহই নষ্ট হয়ে যাবে। একটা সিনেমার কাহিনী যদি আপনাকে বলে দেয় পুরোটা, তাহলে স্পয়লার হয়ে যাবে। অনেক দেখবেন যে ইউটিউবে মুভি রিভিউ করে, স্পয়লার দেয় কেউ, আবার স্পয়লার দেয় না। নতুন সিনেমার ক্ষেত্রে স্পয়লার দেয় না, সিনেমা পুরাতন হয়ে গেলে স্পয়লার সহ ব্যাখ্যাও করে দেয়। তো আমি এটা বলছি, পরীক্ষক যিনি আপনার খাতা দেখছে, আপনার খাতা দেখবে, অনেক সময় না পড়ে কি করে দেয়, নম্বর দিয়ে চলে যায়, অনেক সময় পড়ে। তো আপনি যদি ভালো লেখেন, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আপনাকে শেষ লাইন পর্যন্ত পরীক্ষককে পড়তে বাধ্য করতে হবে। কিভাবে বাধ্য করতে পারবেন? ওই যে ক্লাইম্যাক্স আপনাকে শেষে লিখতে হবে, তাহলে আকর্ষণটা ধরে থাকবে, ওনার পড়ার আগ্রহটা থাকবে, এবং উনি খুঁজবেন কি ব্যাপার, সিদ্ধান্ত কোথায়, এবং পাবে কি পাবে না এটা কোথায় আছে, উনি দেখবেন লাস্টে। তার মানে চমৎকার ভাবে আপনি লাস্টে, প্রথমে সূচনা এবং ধারাবাহিকভাবে লাস্টে আপনি রিভিল করছেন উত্তরটা। আপনি লাস্ট লাইন পর্যন্ত পড়বে এবং উনি ইমপ্রেসড হবেন, ওনার পড়তে ভালো লাগবে, এটা একটা সুখপাঠ বা পাঠক বান্ধব একটা লিখনী হবে। তো এটার সাথে যদি একমত হন, আমার স্টাইলটা ফলো করতে পারেন, লাস্টে উত্তর দিবেন। অন্য গাইড থেকে আপনি অবশ্যই উত্তর নেন ঠিক আছে, কিন্তু প্রথমে আপনি বলে দেবেন না হ্যাঁ বা না। দেখবেন পেনাল কোডে
হোক অন্য আইনে হোক, হ্যাঁ বা না উত্তর চাই, এটা পাবে কি না। প্রথমে বলছে হ্যাঁ পাবে, তারপরে কেন পাবে সেটার উত্তর দিচ্ছে। তো এই স্টাইলটা আসলে আমার পছন্দ না। এখন আপনারা যৌক্তিকভাবে চিন্তা করবেন। আর ধন্যবাদ রনি আপু, উনি মেসেজে চ্যাট অপশনে গিয়ে অনেক আগে বলেছেন 100 ধারা। তো উনি বুঝতে পেরেছেন। আর কারো প্রশ্ন আছে কিনা, এবং ভাই আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? ভাই একটা রিকোয়েস্ট ছিল। অবশ্যই। আচ্ছা, আমাদের ওই যে যে নোটটা পাঠানো হয় সেটাতে আমি দেখলাম যে এই স্টেপলার স্টেপলার যেটা করা হয় ওটা আসলে খুলতে একটু প্রবলেম হয়, কারণ হলো নোটটা মানে লাস্টিং করার জন্য আমি স্পাইরাল করছি, যেটা হ্যাঁ, পাঠাইছিলেন। তো হ্যাঁ। ওই আহ, যদি মানে স্টেপলারটা না করে পাঠানো হয় তাহলে একটু ভালো হয়, তাহলে স্পাইরাল করতে একটু সুবিধা হয় আর কি, তাহলে নোটটা একটু লাস্টিং। আপনার ওই যে টাকার যে বান্ডিল থাকে সেগুলো যেভাবে খুলে সেভাবে খুললে তো সমস্যা হবে না। না, ওইটা হয় আর কি যে যারা সবগুলা পেজ গুলা একটু ফুটা ফুটা হয়ে যায় তো। তো ও, আচ্ছা, তো একটু সৌন্দর্যটা একটু আপনি কমে যায়। আপনি যারা যারা স্ট্যাপলার ছাড়া নিতে চাচ্ছেন, ঠিক আছে, জি, তারা তারা মেসেজ করে জি, দিবেন যে আমাকে স্ট্যাপলিং ছাড়া লুজ সিট পাঠাবেন। সেই ক্ষেত্রে হয়তোবা আমি জি। রাবার দিয়ে জোড়ে পাঠিয়ে দেব। আর আমি বাধাই করার যে প্যারা, সেটা নিতে গেলে 2 দিন আরো ডিলে হয়, আর খরচও বেড়ে যায়। আর মানে অনেকে আছে সাবজেক্ট আলাদা আলাদা করে বাধাই করে, অনেকে আছে 7টা সাবজেক্ট একসাথে বাধাই করে। তো বাধাইয়ের চয়েসটা আপনাদের কাছে রাখি, সেটা 20 থেকে 30 টাকা খরচ হয়। তো সেটা আপনাদের চয়েস। জি, আর আপনাদের জি। যদি সাপোর্ট থাকে, হয়তোবা এটা 25 সালে বা 26 সালে বই আকারে হয়তোবা মার্কেটে আসবে ভবিষ্যতে। তবে আমার হাইকোর্টের লাইসেন্স হওয়ার পরে আসবে। কারণ সেটা তো বোঝেন যে ইনশাল্লাহ। হাইকোর্টের লাইসেন্স হওয়ার পরে যখন বই লেখাটা আসবে যে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তখন এই বইয়ের ব্র্যান্ডিংটা একটু ভালো হবে, এটা তো বোঝেন আপনারা। এই কারণে আমি এটা জি, মার্কেটে বই আকারে নিয়ে আসছি না। আর বই আকারে নিয়ে আসার আগে আমার এটা আরো ডেভেলপ হওয়া উচিত। আমি মনে করি যে নোট আকারে ঠিক আছে, ক্লাসে আমি সেটাকে ঠিক করে দিচ্ছি। তো আশা করি এইভাবে ক্লাসগুলো করলে, আমার উদ্দেশ্য আপনাকে মুখস্থ করানো না, আমার উদ্দেশ্য আপনাকে সেই অ্যাবিলিটি তৈরি করে দেওয়া, পরীক্ষার খাতায় যতই প্রশ্ন কঠিন আসুক না কেন আপনাকে বুঝে যেন আপনি 2 কলম লিখে আসতে পারেন, সেই অ্যাবিলিটি, সেই ক্যাপাসিটি আপনার তৈরি করতে হবে এই ক্লাসের মাধ্যমে। তো আর কারো যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি ক্লাসটি শেষ করব। আর যদি প্রশ্ন থাকে উত্তর দিব। আর আমি ক্লাস শেষে আপনাদের ভিডিও দিব আজকে রাত্রে ভাবছি। এখন এমসিকিউ এর ভিডিও দেবো না রিটেনের ভিডিও দিব, আজকে রাত্রে ভিডিও আসবে। এবং আমি আজকে রাত্রে আপনাদের রিটেনের যে বিস্তারিত রুটিন সেটাও দিয়ে দেব। তো যেহেতু আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন না, ধরে নেব ক্লাসটি চমৎকার হয়েছে, এক ভাগ ভাই বললেন বুঝতে পেরেছেন, এবং টপিকের জিস্ট আলোচনা হয়ে গেছে। এখান থেকে আপনারা আশা করি কমন পাবেন, এবং কমন না পেলেও উত্তর করে আসার মতন পড়ায় প্রাইভেট ডিফেন্স থেকে হয়ে গেল আমাদের। তো এখনো সুযোগ আছে, কেউ প্রশ্ন করতে চাইলে ছোটখাটো প্রশ্ন করতে পারেন। আর প্রশ্ন করতে না চাইলে আমি ক্লাস শেষ করে দেবো। যেহেতু প্রশ্ন করতে চাচ্ছেন না, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।